अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আরে এসো এসো। জয় শ্রীকৃষ্ণ ভাইরা ভাই। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। কেমন আছো? ভালো আছি। জয় শ্রীকৃষ্ণ জামাই বাবু। তুমি একদম আমার সঙ্গে কথা বলবে না। কেন? আমি খুব রেগে আছি তোমার উপর। ধর্মরাজ দাদা, মানছি দাদা, আমি রাখির দিন আসতে পারিনি, কিন্তু চলো চলো, চুপ করো চুপ করো চুপ করো। কোনো বাহানা আমি শুনতে চাই না আজ এখানে। এনেছো তুমি সঙ্গে রাখি, চলো পড়িয়ে দাও আমাকে এখন এখানে। সমাজ সেবা করে বেড়ায় সবসময়, আর নিজের বাড়ির লোকের কথাই ভুলে যায়। হ্যাঁ, এটা হতে পারে বলো? বেশি করে টাকা নেব কিন্তু ধর্মরাজ দাদা। তুই পড়া তো আগে রাখিটা। হ্যাঁ নে, সব নিয়ে নে। এবার যাও ওখানে, মা তোমার জন্য অপেক্ষা করছে। আচ্ছা শোনো, তুমি এটা শোনো আমার সঙ্গে, ওখানে কথা বলার আছে। বলো ভাইরা ভাই, কি বলার আছে? ওই ইতেনের বিষয়ে তুমি সবকিছু শুনেছো তো? হ্যাঁ আমি শুনেছি, কিন্তু একটা কথা বলবো ভাইরা ভাই, যদি এরকম হয় তো এতে কিছু ভুল নেই। জিতেন কখনোই ভুল মেয়ে পছন্দ করবে না। ও যদি খেমির সাথে খুশি থাকে তো এতে আমাদেরও খুশি হওয়ার কথা। আমার মনে হয় ওর কথা মেনে নিলে কোনো ক্ষতি নেই। হ্যাঁ, কথাটা তো তুমি ঠিকই বলেছো। না, আমারও কিন্তু এই বিয়েটা নিয়ে কোনো রকম আপত্তি নেই, কিন্তু আমি এই 10 থেকে 12 দিনের জন্য যাচ্ছি ওই বিদেশে। ওখান থেকে ফিরে আসার পর আমি ওদের দুজনের বিয়েটা দিয়ে দেবো। কিন্তু কিন্তু যতদিন আমি বিদেশে থাকবো, এই জামখাম্বারিয়ার কাজটা যেটা চলছে, ওর চিন্তা তুমি একদম করবে না, আমি ঠিক সামলে নেব। তোমার বিজনেস পার্টনার, তাই না? কেমন আছো সন্তু? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। খেমি আর হিতেনের ব্যাপারে শুনলাম। তুমি একদম চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। উনি আছেন না, সব ঠিক করে দেবেন। আপনি এসেছেন, আমার ভালো লেগেছে। পাশে থাকার একজনকে পেলাম। এ কি সূর্য বাবা, পুজো হওয়ার আগে ঠাকুরের ভোগ খাওয়া উচিত নয়, আর তুমি খেয়ে ফেললে। আজকের দিনের কৃষ্ণ তো আমি না, এখন খাই বা পরে খাই, খেতে তো আমাকেই হবে। এত কেন হাসছিস? আরে এটা তো হাসিরই কথা। ওই চম্পাকলির দিদা আছে না, আমায় বলছে, আরে বিবা তুই এরকম কাপড় পরেছিস কেন? তখন আমি বললাম আমি বিবা নই, মুঙ্গি। আর বললো দামি। আমার তো দেখে দামি মনে হচ্ছে না, সস্তা বলে মনে হচ্ছে। আমার না ওনার সাথে কথা বলে খুব মজা হয়েছে। ওনাকে অন্য কিছু বললে উনি অন্য কিছু শুনতে পায়। আরে হ্যাঁ, ঠাম্মা চোখেও কম দেখে আর কানেও কম শোনে, এই জন্যই তো এত সমস্যা হচ্ছে। মঙ্গি, উনি তো তোমার থেকে বড়, বড়দের বিষয়ে এরকম বলতে নেই। দেখলি, চল আমার মাকে সরি বল। মা, ও তোর হবে মা, আমার তো দিদি হয়, তাই না? তো কি হয়েছে? ভুল করলে সরি তো বলতেই হবে। ঠিক আছে, বলে দিচ্ছি, সরি, ভুল হয়ে গেছে। আবার যেন এরকম ভুল করবে না। চলো, 12টা বাজতে চললো, আর কিছুক্ষণের মধ্যেই পুজো শুরু হবে।
ভাই আজ খুব খুশি। ভাইয়ের 3 কৃষ্ণই আজ ওর সাথে আছে। কিন্তু ওর এক বালগোপালকে আমি বাঁচাতে পারিনি। তুমি কিছুতেই শান্তি পাবে না কাঞ্চি বাবেলা। দেখতে পেরেছিস? পারবি তো? চলো ভাঙবো এটাকে। কৃষ্ণের জন্মদিনের অভিনন্দন মালিক। ভগবান শ্রীকৃষ্ণ তোর মনের বাসনা অবশ্যই পূরণ করবেন। আমি কয়েকদিনের জন্য বিদেশ যাচ্ছি কিছু জরুরি কাজের জন্য। ফিরে আসার পর আমি তোকে আমার থেকে সম্পূর্ণ রেহাই দিয়ে দেবো, আর তোর দিদির বিয়েটাও হিতেনের সঙ্গে খুব ভালোভাবেই করিয়ে দেবো। কিন্তু যে কটা দিন আমি বিদেশে থাকবো, এই বাড়িতে এই বিষয়টা নিয়ে যেন কেউ কিছু জানতে না পারে। বিশেষ করে আমি মায়ের কথা বলছি। আর এই কটা দিন তোকে এই বাড়িটার মধ্যেই থাকতে হবে, বুঝতে পারলি? আচ্ছা। এসো মা, এসো। জন্মাষ্টমীর আজকের অনুষ্ঠানে মা আপনাদের সামনে কিছু কথা বলতে চান। জয় শ্রীকৃষ্ণ। খুব খুশি হয়েছি যে আজ তোমরা সবাই এখানে এসেছো। এই আনন্দের মুহূর্তে আমি তোমাদের একটা খুশির কথা বলবো। আর তোমরা হয়তো ভাবছো আমার কাছে এমন কি আর কথা থাকতে পারে, কিন্তু আছে এমন একটা কথা, একটা এমন সম্পর্ক যে খুব সুন্দর, সুশীল আর অটুট। ঘর পরিবারের রীতি, বীজ যেমন করে গাছ বের হয়, ফুলে ফলে ভরা থাকে, সেই সম্পর্ক যে এই বাড়ি থেকে কিছু বছর আগে হারিয়ে গেছিল, সে ফিরে এসেছে, যাকে আমি আপনাদের সামনে আনতে চাই।
আজ পর্যন্ত শুনেছিলাম জন্মদাত্রী মায়ের থেকেও পালন করে যে মা সে বড় হয়। আজকে তো দেখে নিলে সত্যিই তো সুরজের যশোদা মা। সুভদ্রা তো শুধু জন্ম দিয়েছে, কিন্তু পালন তো তুই করছিস। মা, আমি তো যশোদা মায়ের থেকেও বেশি ভাগ্যবতী। আমি শুধু সূর্যেরই নয়, 5 সন্তানের যশোদা মা। পাঁচজনই আমার কাছে কৃষ্ণের সমান। সত্যি কথা, ধর্মরাজদা সত্যি ভাগ্যবান। নিশ্চয়ই আগের জন্মে কোনো পুণ্য করেছে, সেই জন্য এরকম বউ পেয়েছে। কাদ্দু দিদি, আপনার কিছু বন্ধু এসেছে নিচে। ওরা চলে এসেছে? কি রে কাদ্দু, এ সময় কে দেখা করতে এলো? দিদা, যখন সিমলা গেছিলাম পড়তে, তখন বন্ধুদের বলেছিলাম ধর্মপুরে জন্মাষ্টমীর ব্যাপারে, তাই ওরা এখানে চলে এসেছে এখানকার পুজো আর পুরো অনুষ্ঠানটা দেখতে। সন্ত, এদিকে দেখো, ওরা হলো আমার বন্ধু আরোহী আর অর্জুন। আরোহী অর্জুন, উনি আমার মা। মা? কিন্তু বয়সে অনেক ছোট, তাই না? অ্যাকচুয়ালি আমার বাবা আবার বিয়ে করেছেন। ও, ভালো হয়েছে আপনারা ধর্মপুরে এসেছেন। গোকুল অষ্টমীর দিনে আমাদের গ্রামের এই কলসি ভাঙা আর এই উৎসব সারা জীবন মনে থাকবে। আমি তো অর্জুনকে কবে থেকে বলছি যে এইবারের জন্মাষ্টমীর উৎসব আমি এই গ্রামেই দেখব, কিন্তু ও শোনেই না। কেন অর্জুন, কলেজের ঝগড়া এখনো মনে আছে তোমার? মনে হয় হিতেনের উপর তুমি এখনো রেগে আছো। এতে আমার কি দোষ বলো? তোমার ভাই হিতেন তো এরকমই, কথায় কথায় ঝগড়া, কথায় কথায় ইগো, প্রত্যেকটা কথায় চ্যালেঞ্জ করে। এখনো তেমনই আছে না? হ্যাঁ, একদম সেরকম আছে। আমি ডাকছি। হিতেন দা, হাই। হাই। কেমন আছিস? একদম ঠিক। হাই। হোয়াটসঅ্যাপ? অ্যাটিটিউড দেখতেই তো পাচ্ছিস। দেখতে তো পাচ্ছি। তোকে দেখে তো আজও মনে হচ্ছে তুই তেমনই আছিস। অ্যাটিটিউড অ্যাটিটিউড তাদেরই থাকে যারা জীবনে কিছু করতে চায়, কিন্তু এটা আমি তোকে কেন বলছি? তোর মধ্যে তো কোনো দমই নেই, অ্যাটিটিউড থাকবে কি করে? প্লিজ তোরা দুজন আবার শুরু করিস না। আরোহী অর্জুন, আমি বাকি সবার সাথে তোমাদের পরিচয় করাচ্ছি। হিতেন দাদা, আমি দেখো না আমি কানাই আর না তুমি আমার যশোদা মা, এই কথাটা অবশ্যই মনে রেখো। বলুন পিনাকিন বাবু, কোথাও কোনো সমস্যা নেই তো? আগে কোনো সমস্যা নেই। এই তুমি ওটা ওদিক দিয়ে লাগাও। আরে সোজা করে বাঁধো, সোজা করে। সব ফুল এসে গেছে? হ্যাঁ হ্যাঁ এসে গেছে, ওদিকে নিয়ে যাও। আচ্ছা, হাড়ি কোথায় ঝোলাবে? ওই যে ওইখানে পিনাকিন বাবু। শক্ত দড়ি দিয়ে বাঁধবে কিন্তু, বেশি নিচুও যেন না হয় আর বেশি উঁচুও না হয়। হিতেন ভাই কালকে হাড়ি ভাঙবে, জানো তো? আগে হ্যাঁ জান। কোথাও যেন কোনো ত্রুটি না থাকে,
আপনি কোনো চিন্তা করবেন না পিনাকিন বাবু, সব কাজ ঠিকঠাক হবে। খুব ভালো করে সাজাতে হবে। একদম, কি তাই তো? চলুন। এই যে শোনো, তোমাদের এখানের কাজ শেষ হয়ে গেছে। মালিক রাতের পাহারা দেবার জন্য আমাদেরকে পাঠিয়েছেন। তোমাদের তো আবার কাল সকালে হাঁড়ি ভাঙার জন্য আসতে হবে। আমরা সবাই সারা রাত হাঁড়ি পাহারা দেব, তোমরা বরং সকালেই এসো। আরে মালিকই বলে পাঠিয়েছে। চলো সবাই, চলো চলো। হ্যালো, হ্যাঁ মালিক, কাজ হয়ে গেছে। আমি দইয়ের হাঁড়ি বদলে দিয়েছি, ওটার বদলে অ্যাসিড ভর্তি হাঁড়ি লাগিয়ে দিয়েছি। সাবাস, এবার হবে মজা। আমাকে বোকা বানিয়ে পালিয়েছিল তাই না? এবার দেখব কাউকে মুখ দেখানোর অবস্থায়ও থাকে কিনা। কাল সকালে যখন ধর্মরাজ মাহিয়া বংশীর ছেলে হিতেন ওই অ্যাসিড ভরা হাঁড়িটা ভাঙবে, অর্জুন এখন ছাড়ো না। কি করে ছাড়ি বলো তো? ওকে দেখলেই তো কলেজের দিনগুলো মনে পড়ে যায়। সবার ফেভারিট ছিল আর প্রত্যেকটা খেলায় জিততো। আমি এই কারণে জিততাম কারণ আমার মন খেলায় থাকতো। আচ্ছা ঠিক আছে, তা তো আমি মেনে নিলাম। তুই এই কারণেই জিততিস কারণ আমি কম্পিটিশনেই থাকতাম না। তাহলে কালকে হয়ে যাক হাড়ি ভাঙার কম্পিটিশন। হাড়ি ফাটানো? আরে ওকে বলো এটা বাচ্চাদের খেলা, এগুলো বড়রা খেলে না। তাহলে হাড়ি ভাঙা অর্জুনের বাচ্চাদের খেলা মনে হয়? সত্যি করে বল না, উঁচুতে ভয় লাগে তোর? অর্জুন কাউকে ভয় পায় না। তাহলে বল তুই খেলতে ভয় পাচ্ছিস, নয়তো তোর হার স্বীকার করে নে। অতটাও দুর্বল নই আমি। এটা কম হলে তুই প্রমাণ করে দেখা কাল। তুই আমাকে চ্যালেঞ্জ করছিস? হ্যাঁ, কেন ভয় পেয়ে গেলি? নিউজ পেপারে দিয়ে দেবো। নিউজ পেপারে এটা ছাপবে, কিন্তু এটাই যে হিতেন মাহিয়া বংশে অর্জুনের কাছে হেরে গেছে। ভালো ভেবেছিস তুই, কিন্তু দেখি তোর কথায় কতটা দম আছে, সেটা কালই প্রমাণ হবে। খেমি, বলছিলাম যে তোমার জন্য কিছু এতটা রাস্তা। কাকা আপনি এত কষ্ট করলেন কেন? না না, এতে কষ্টের কোনো ব্যাপার নেই। যদি পারতাম তাহলে আমি তোমাকে দাদুর কাছে পৌঁছে দিতাম, কিন্তু আমার ছেলের মৃত্যুর খবর শোনার পর আর মন চাইছে না ওখানে যেতে। যাই হোক, তুমি সাবধানে যেও। হ্যাঁ, আর ওখানে পৌঁছেই ওই চায়ের দোকান আছে না, ওখান থেকে ফোন করে দিও, ও আমাকে জানিয়ে দেবে। ঠিক আছে কাকা। খুশি থেকো, খুশি থেকো। আর যখনই ইচ্ছে হবে জামখামবাড়ি আসার তো চলে এসো, নিজের বাড়ি ভেবেই। আমিও তো এখানেই থাকতে চেয়েছি।
সিদ্ধান্ত নিয়েছিলাম যে নিজের পায়ে নিজে দাঁড়াবো, কিন্তু সন্ত আসার পরে। ঠিক আছে, যা হয়েছে ভালোই হয়েছে, কিন্তু এই মুহূর্তে তোমার দাদুর কাছে ফিরে যাওয়াটা খুব দরকার। ঠিক আছে, এবার তুমি এসো, হাড়ি ফাটানোর অনুষ্ঠানের আগেই যাতে পৌঁছে যাও। ঠিক আছে কাকা। এসো। ও হলো মঞ্জুরি, আমাদের গরু, আর ও হলো ভুরি। আরে সন্তু, ইনি কে? ও হলো আরোহী, কাদ্দুর বান্ধবী। জন্মাষ্টমীর উৎসব দেখতে এখানে এসেছে। আসুন না। আরে মাটির বাসন! জানো সন্তু, আমার ছোটবেলা থেকে দেখার ইচ্ছা ছিল যেটা হয় কি করে বানায় এটা। আমি বলছি তোমাকে। একটু মাটি, জল, ভেজা হাত আর ধৈর্য। দেখো তৈরি হচ্ছে। নাও, এবার তুমিও তৈরি করো। আমি? যদি ভেঙে যায়? আরে না রে বাবা, চেষ্টা তো করো। আচ্ছা সন্তু, শুনলাম খেমির খোঁজ পাওয়া গেছে। কোথায় ও? খেমি দিদি জামখামবাড়িয়াতে আছে, কাঞ্চি কাকার বাড়িতে। দিদি আজকে চলে আসবে। এটা তো ভেঙে গেল। আসো, আমি তোমাকে শেখাচ্ছি কেমন করে বানাতে হয়। কি ভালো লাগছে এই গ্রামে এসে। কত আপন করে নিতে পারো তোমরা। আর এই গ্রামের পরিবেশটাও কি সুন্দর। শহরে তো এইসব হয়ই না। এমনিতে শহরে এইসব দেখেছি আমি, কিন্তু আমার মনে হয় এখানের উৎসবে বেশি মজা হবে। ঠিকই বলেছো তুমি। আমাদের এখানের এই উৎসবটা দেখার মজাই আলাদা। এরপর হবে রাসলীলার উৎসব, খুব মজা হয় এখানে। আরে মুঙ্গি, চল চল, হাড়ি ফাটানোর অনুষ্ঠান শুরু হয়ে যাবে। চল তাড়াতাড়ি চল। চলো চলো। আচ্ছা দেখো, অর্জুন আর হিতেনের মধ্যে তো শর্ত হয়েছে যে কে আগে হাড়িটা ভাঙবে, কিন্তু আমার মনে হয় যে অর্জুন হেরে যাবে, কারণ ও তো এসব আগে কখনো করেইনি। হ্যাঁ, সেটা তো হিতেন দাদারও নেই, কিন্তু প্রত্যেক বছরই হিতেন দাদা এসব দেখে, তো দেখা যাক কি হয়। চলো আমরা বরং যাই। হ্যাঁ অবিনাশ বাবু, কাজ হয়ে গেছে তো? কিছু হয়নি সাহেব। কেন, কি হয়েছে? হাড়ি কি ফাটায়নি ওরা? ভেঙেছে তো সাহেব, কিন্তু ওতে অ্যাসিড ছিল না, জল ছিল। কি? আবার এটা ভাবিস না যে বন্ধুত্ব হয়ে যাবে। আমি হাত মিলিয়েছি কারণ আমি একজন স্পোর্টস পার্সন।
আমি তো এটা বুঝতেই পারছি না যে অ্যাসিডের হাড়িটা কে পাল্টালো। আমার তো মাথায় এটাই ঢুকছে না যে অবিনাশ বাবুকে বোঝাবো কি করে। খুব রেগে গেছেন। ও তাহলে তুই ছিলি যে ওই হাঁড়ির মধ্যে অ্যাসিড ঢেলেছিল? হ্যাঁ বিরাট দাদা, এরাই সেই লোক। ওই যে দুজন লোক পালিয়ে গেল, ওরাই দইয়ের হাঁড়ির পরিবর্তে অ্যাসিডের হাঁড়ি রেখেছিল। অ্যাসিড ঢালতে চেয়েছিল তাই না? অ্যাসিড ঢালতে চেয়েছিল না? আমার বাচ্চার গায়ে অ্যাসিড ঢালবে? না সাহেব, আমি কিছু করিনি। আপনি আমাকে খামোখা সন্দেহ করছেন সাহেব। ওতে তো আবির গোলা জল ছিল, অ্যাসিড কোথায়? সন্তু, এ কি বলছে? আমি বলছি আপনাকে, অ্যাসিডের হাঁড়িটা কোথায় আছে। এই সেই হাঁড়ি। খালি কর এটা, খালি কর, তোল, নাহলে ধর্মপুরের লোকের কাছে তোকে তুলে দেবো, তখন আর কিছু তোলার যোগ্য থাকবি না। তোল এটাকে, খালি কর, খালি কর। এই অ্যাসিড কোথা থেকে এলো? কোথা থেকে এলো এটা? আচ্ছা সন্তু, তুমি কি করে জানলে এটার মধ্যে অ্যাসিড আছে? জন্মাষ্টমীর সমস্ত প্রস্তুতি আমি করছিলাম। এখানে কাজ কতটা কি এগোলো সেটা যখন দেখতে এলাম। এই যে শোনো, তোমাদের এখানের কাজ শেষ হয়ে গেছে। মালিক রাতের পাহারা দেবার জন্য আমাদেরকে পাঠিয়েছেন। তোমাদের তো আবার কাল সকালে হাঁড়ি ভাঙার জন্য আসতে হবে। আমরা সবাই সারা রাত হাঁড়ি পাহারা দেব, তোমরা বরং সকালেই এসো। আরে মালিকই বলে পাঠিয়েছে। চলো ভাই সাহেব। মাঝরাতে যখন ওরা ঘুমিয়ে পড়েছিল তখন আমি হাঁড়িটাকে বদলে দিই। এবার এটা বল, এটা বল, এই অ্যাসিড রাখতে তোকে কে বলেছিল? কে তোকে এই অ্যাসিডটা রাখতে বলেছিল বল? বলছি সাহেব, আমি বলছি, অবিনাশ চৌধুরী। যা এখান থেকে। বলুন বিরাট সাংভি, হঠাৎ মনে পড়লো যে? মনে পড়েনি অবিনাশ চৌধুরী, এটা মনে করাবার জন্য ফোন করছি যে তুমি আগুন নিয়ে খেলছো। একটা কথা বলো, তুমি আর কতদিন ধরে এই নোংরা কাজ করে যাবে? কেন, এমন কি করলাম আমি? অ্যাসিড নিয়ে খেলছো তুমি অবিনাশ চৌধুরী। তুমি হয়তো এটাও ভুলে যাচ্ছ যে যারা অ্যাসিড নিয়ে খেলা করে তাদেরও হাত পড়ে। তোমার লোক এখনই আমাকে তোমার নামে সবকিছু বলে গেছে। ধন্যবাদ জানাও যে এই সময় ধর্মরাজ মায়াবংশী এখানে নেই, আর যদি থাকতো তাহলে যে অ্যাসিডে তুমি বাচ্চাদের পড়াতে চেয়েছিলে সেই অ্যাসিডে তোমার মুখ পুড়িয়ে দিত। এটা ভেবো না যে তুমি বেঁচে গেছো। এই সময় তো আমি বাড়ির অনুষ্ঠানে আছি, কিন্তু কালকে যাব, কিন্তু পুলিশকে সঙ্গে নিয়ে যাব। জেলের হাওয়া খাওয়ার জন্য তৈরি থেকো। আর হ্যাঁ, তুমি কিন্তু একদম পালাবার চেষ্টা করো না, না হলে যেখান থেকে হোক আমি তোমাকে ঠিক খুঁজে বার করব। হয়তো তুমি ভুলে গেছো, আমি তোমার পার্টনার ছিলাম এক সময়। আমি তোমার সবকিছুর খবর জানি। সন্তু, তুমি ওই দুজনের প্রাণ বাঁচিয়ে খুব ভালো কাজ করেছো, কিন্তু এই খবরটা আজকে তুমি কাউকে বলবে না।
হেমি দিদি এখনো এখানে এসে পৌঁছলো না। এমনটা আবার হয়নি তো যে অবিনাশ চৌধুরী ওকে